বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বাংলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রতিদিনের মতো অনলাইন ক্লাস শুরুর আগে আমি আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার, সুযোগ্য উপাধ্যক্ষ স্যার এবং আমাদের ডিজিটাল কমিটির প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমরা এখন একেবারেই অভ্যস্ত হয়ে গিয়েছো, তাই না? তবে একটা ব্যাপার হচ্ছে, তোমরা যে শুধু ক্লাসগুলো অ্যাটেন্ড করছো এটা করলে হবে না, কিন্তু তোমাদেরকে অবশ্যই বাসায় ক্লাসগুলো বারবার মনোযোগের সহিত দেখতে হবে, ফলো করতে হবে। তোমরা যেমন ইউটিউবে বিভিন্ন ভিডিও বারবার দেখো, যেগুলোতে তোমরা বিনোদনমূলক ও বিভিন্ন নাটক আছে, ভিডিও আছে, যেগুলো তোমরা বারবার দেখো, ঠিক তার পাশাপাশি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে তোমাদের প্রত্যেকটি কোর্স সপ্তাহব্যাপী যে প্রত্যেকটি কোর্সের ক্লাস হয় তোমাদের, এই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, পাশাপাশি বই নিয়ে চর্চা করতে হবে। কারণ এই যে দেখো, আমরা তোমাদের জন্য এতটা পরিশ্রম করছি, মাল্টিমিডিয়ার মাধ্যমে পাওয়ার পয়েন্ট তৈরি করে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো, বই খুলে ক্লাসগুলোর সাথে সামঞ্জস্য রেখে পড়ালেখাটা না করো, নিজেদেরকে তৈরি না করো, তাহলে কিন্তু এই আমাদের ক্লাস নেওয়াটা ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ তোমরা এই ক্লাসের মাধ্যমে যদি নিজেকে প্রস্তুত না করতে পারো, তাহলে কি হবে? পরীক্ষায় ভালো করতে পারবে না, ভাইভায় ভালো করতে পারবে না। আমরা কিন্তু প্রতিটি ক্লাসেই তোমাদেরকে যে যে বিষয়গুলোতে ভাইভায় কোশ্চেন আসতে পারে সেগুলো বলে দিচ্ছি। তো তোমরা যদি বিষয়গুলো খেয়াল না করো, তাহলে কি হবে? তাহলে আমাদের পুরো প্রচেষ্টাই ব্যর্থ হবে। কেননা এটা তো তোমাদের অলস জীবনযাপনের মতোই হলো, তাই না? কারণ কলেজে আসলে সরাসরি ভাবে যখন ক্লাসরুমে তোমরা ক্লাস করতে, কিছু শিখতে বা বাসায় গিয়ে দেখতে, কিন্তু এই অনলাইন ক্লাসগুলো অনেকেই আছে এখনো হয়তো অ্যাটেন্ডই করো না। এটা তোমাদের খুবই ভুল হচ্ছে। কারণ এই অনলাইন ক্লাস কিন্তু শ্রেণী কার্যক্রমের মতোই, আমরা প্রতিটি শ্রেণী কক্ষে যেভাবে পাঠদান করছি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সেভাবেই পাঠদানের চেষ্টা করছি। তো তোমরা যদি এই ক্লাসগুলো অবহেলা করো, এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড না করে, তাহলে ক্ষতি তোমাদেরই হবে। কারণ আমরা আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তোমাদের সিলেবাস শেষ করে দিচ্ছি, প্রত্যেকটা টপিক যখন পড়ানো দরকার ঠিক সেইভাবেই পড়িয়ে যাচ্ছি। তো তোমরা নিজেদেরকে সম্পৃক্ত যদি না করো, সেক্ষেত্রে ফলটা কারা ভোগ করবে? তোমাদেরকেই ভোগ করতে হবে, তোমরাই ভালো রেজাল্ট করতে পারবে না। তো এখনো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করো না, তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকলো, তোমরা প্রতিটি ক্লাসে অ্যাটেন্ড করবে। এবং তোমাদের ক্লাসগুলো এখন ইউটিউবেও যাচ্ছে, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে নিবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ইউটিউব থেকে তোমাদের ক্লাসগুলো দেখে নেবে তোমরা। তার প্রিয় শিক্ষার্থীরা, রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা আমাকে চেনো, তারপরেও আমার পরিচয় দেখো। আমি কারিমুন্নেসা কোচি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। তো তোমরা জানো তোমাদেরকে আমি কোন কোর্স পড়াই? তোমাদেরকে আমি পড়াই আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি। দ্বিতীয় বর্ষের আমার সংশ্লিষ্ট কোর্স হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি, প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফাইন্যান্স। এই প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফাইন্যান্সের অনেকগুলো ক্লাস কিন্তু আমি তোমাদের নিয়েছি। এর মধ্যে প্রারম্ভিক চ্যাপ্টার, যে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়বস্তু, পরিধি, আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন তত্ত্ব, রিকার্ডোর তত্ত্ব, পরম ব্যয় সুবিধা তত্ত্ব পড়িয়েছি, লেনদেন ভারসাম্য পড়িয়েছি, আরো বিভিন্ন টপিক তোমাদেরকে পড়ানো হয়েছে। এবং তোমাদের মাসুদা আক্তার শিম ম্যাডামও তোমাদের বিভিন্ন টপিক পড়িয়েছে। তাহলে আমরা কিন্তু আমাদের মোটামুটি সিলেবাস অর্ধেকেরও বেশি শেষ করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে রেকর্ডগুলো দেখে নেবে, ভালোভাবে সেই অনুযায়ী নিজেকে তৈরি করবে। কারণ তোমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি কোর্সটি ইকোনমিক্সের সাথে ঘনিষ্ঠভাবে রিলেটেড। ইকোনমিক্সের অনেক টার্মস আছে যেগুলো তোমাদেরকে এখানে পড়তে হচ্ছে। তো আবার তোমাদের আরেকটা সুবিধা আছে, তোমরা কিন্তু এই দ্বিতীয় বর্ষে ইকোনমিক্সও পড়ছো, তাই এই কোর্সটি তোমাদের কাছে এতটা কঠিন হওয়ার কোনো অবকাশ নেই।
তোমরা যদি ইকোনমিক্স ক্লাসটি ভালোভাবে ফলো করো এবং সাথে সাথে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নের মূলনীতি ক্লাসের গুলো ফলো করো, তাহলে তোমাদের বিভিন্ন যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা সেটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। আর আহ, আমি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ প্রতিটি ক্লাসেই কিন্তু চমৎকারভাবে আমরা তোমাদেরকে প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে মানে তোমাদের কোনো ল্যাকিংস থাকার কথা না। তাহলে শিক্ষার্থীরা, আমরা তো তোমাদেরকে অনেকগুলো টপিক পড়িয়েছি। আজকে দেখো আমি তোমাদেরকে কোন টপিকটি পড়াবো। আজকে আমি চলে যাব সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে শুল্ক ও কোটা পড়াবো আমি। টেরিফস অ্যান্ড কোটা, শুল্ক ইংলিশ হচ্ছে টেরিফ অ্যান্ড কোটা কোটা। তো এই সপ্তম অধ্যায়ে শুল্ক ও কোটা সম্পর্কে যে আমি পড়াবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই শুল্ক ও কোটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটি ইস্যু হিসেবে কাজ করে। কেননা সরকার বিভিন্ন দ্রব্যের উপরে শুল্ক এবং কোটা আরোপ করে। অনেকেই তোমাদের অনেকেরই ধারণা আছে শুল্ক এবং কোটা সম্পর্কে, এবং শুল্ক বা ট্যাক্স শুল্ক সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা লাভ করতে পারি যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান কর দিয়ে থাকে সরকারকে, তাই না? তেমনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পণ্যের উপরে সরকার শুল্ক নির্ধারণ করে দেয়, কোটা নির্ধারণ করে দেয়। এই জন্যই কোটা এবং শুল্ক আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টপিক হিসেবে কাজ করে। তাহলে সপ্তম অধ্যায়ে শুল্ক ও কোটাতে তো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় আমরা দেখব। তো আজকের এই সপ্তম অধ্যায়ের শুরুতেই আমরা কি কি আলোচনা করব একটু দেখো। যেহেতু শুল্ক এবং কোটা নিয়ে আমাদের এই সপ্তম অধ্যায়টি, তো তাই আমাদেরকে প্রথমেই জানতে হবে কোটা কাকে বলে। কোটা বলতে কি বোঝায়, কোটার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে এবং কোটার সুবিধা অসুবিধা। পাশাপাশি আমরা শুল্ক সম্পর্কে জানবো, শুল্কের প্রকারভেদ সম্পর্কে জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আমি আমার আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণে আন্তর্জাতিক বাণিজ্য নীতির ভূমিকা অপরিসীম। শুল্ক, কোটা, আমদানি নিষেধাজ্ঞা, বিনিময় নিয়ন্ত্রণ, বিদেশি বিনিয়োগ প্রভৃতি আন্তর্জাতিক বাণিজ্য নীতির আওতাভুক্ত। এই যে দেখো, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি আমরা পড়ছি। এই কোর্সের মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য এক দেশের সাথে অন্য দেশের বা দুই বা ততোধিক দেশের যে বাণিজ্য সংগঠিত হচ্ছে, কি কি ক্ষেত্রে বাণিজ্য সংগঠিত হচ্ছে, সেখানে কোন কোন নীতি অবলম্বন করা হচ্ছে, কিভাবে একটি দেশ আরেকটি দেশের মধ্যে পণ্য আমদানি করছে, রপ্তানি করছে, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতির বিষয়বস্তু। এবং এই আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে কিছু কিছু আন্তর্জাতিক বাণিজ্য নীতি রয়েছে। কারণ যদি কোনো আইন না থাকে, কোনো নীতি নিয়ম নীতি না থাকে, তাহলে কি সঠিকভাবে বাণিজ্য সংগঠিত হবে না, আন্তর্জাতিক বাণিজ্য সঠিকভাবে সম্পন্ন হবে না, সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য নীতির ভূমিকা অপরিসীম। এবং এই যে আন্তর্জাতিক বাণিজ্য নীতি, এই আন্তর্জাতিক বাণিজ্য নীতির মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে দেখো। শুল্ক, কোটা, আমদানি নিষেধাজ্ঞা, বিনিময় নিয়ন্ত্রণ, বিদেশি বিনিয়োগ। অর্থাৎ একটি দেশের পণ্য সামগ্রী যখন আরেকটি দেশে রপ্তানি করা হবে বা আরেকটি দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করা হবে, কোন নিয়মের ভিত্তিতে আমদানি করা হবে, কতটুকু পার্সেন্টেজ থাকবে, যে একটা পণ্য আমদানি করতে গেলে সরকার ওই নির্দিষ্ট দেশ, যে দেশ থেকে আমদানি করছে সেই দেশের সরকারকে কি পরিমাণ শুল্ক প্রদান করবে বা কি কি পরিমাণ কোটা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। তারপরে কোন কোন দ্রব্যের আমদানির উপর নিষেধাজ্ঞা আছে, এমন কিছু কিছু দ্রব্য আছে যেগুলো এক দেশ থেকে অন্য দেশে আমদানি করা যাবে না। প্রত্যেকটি দেশেরই তেমন কিছু কিছু আহ, মূল্যবান পণ্য সামগ্রী আছে যেগুলো সাধারণত রপ্তানি বা আমদানি করা যায় না। এখন বাণিজ্য নীতির মাধ্যমে জানা যাবে যে কোন কোন নীতি কোন কোন বিষয়বস্তুর উপর নিষেধাজ্ঞা আছে, আমদানি নিষেধাজ্ঞা আছে। এবং বিদেশি বিনিয়োগ, উন্নয়নশীল বিশ্বের যে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে উন্নত রাষ্ট্রগুলো, আধুনিক রাষ্ট্রগুলো বিনিয়োগ করে থাকে। এই বিদেশি বিনিয়োগটাও আন্তর্জাতিক নীতির মাধ্যমে সম্পন্ন হয়।
তাহলে দেখো, আন্তর্জাতিক নীতির মাধ্যমে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হচ্ছে, এবং এই আন্তর্জাতিক বাণিজ্য নীতির অন্তর্ভুক্ত কি কি? শুল্ক, কোটা, আমদানি নিষেধাজ্ঞা, বিনিময় নিয়ন্ত্রণ, বিদেশি বিনিয়োগ। একটি দেশের অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব অনুকূল হবে নাকি প্রতিকূল হবে তা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহের সুষ্ঠু প্রয়োগের উপর নির্ভরশীল। এখন এই যে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হচ্ছে দুই বা ততোধিক দেশের মধ্যে, মূলত আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের প্রধান উদ্দেশ্যটা কি? যেন দুই দেশই লাভবান হয়, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দুই দেশেরই অর্থনীতির গতি চাকা সুচল হয়। আন্তর্জাতিক বাণিজ্য সঠিকভাবে সম্পন্ন হলে আর্থিক উন্নয়ন যেন দুই দেশেরই ঘটে। তাই এই আন্তর্জাতিক বাণিজ্য সঠিক হচ্ছে কিনা, এই আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাবটা একটি দেশের প্রতি অনুকূল হবে, অনুকূল মানে কি? সুবিধার্থে, একটি দেশের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করছে কিনা, নাকি প্রতিকূল হচ্ছে, নাকি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হচ্ছে, যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অন্য দেশের বিনিয়োগ সংশ্লিষ্ট দেশে হওয়া সত্ত্বেও সেই সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে, অর্থনৈতিক আহ উন্নয়নে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হচ্ছে, মাথাপিছু আয় কমে যাচ্ছে, বা প্রবৃদ্ধি ওইভাবে অর্জিত হচ্ছে না। সেটা সম্পূর্ণই নির্ভর করছে আন্তর্জাতিক বাণিজ্য নীতি বা আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাবটা সঠিকভাবে সেই দেশে পদ্ধতিসমূহ, আন্তর্জাতিক বাণিজ্যের যে পদ্ধতিসমূহ আছে সেই পদ্ধতিসমূহ সেই দেশে সুষ্ঠুভাবে প্রয়োগ হচ্ছে কিনা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি বুঝতে পারছো। অবাধ বাণিজ্য ও সংরক্ষণমূলক বাণিজ্য নীতি আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় অনুসৃত দুইটি নীতি। এই অবাধ বাণিজ্য এবং সংরক্ষণ বাণিজ্য সম্পর্কে গত ক্লাসেই মাসুদা ম্যাডাম তোমাদেরকে চমৎকারভাবে বুঝিয়েছেন। তাই তোমরা জানো যে অবাধ বাণিজ্য এবং সংরক্ষণ বাণিজ্য নীতি কি। এই অবাধ বাণিজ্য এবং সংরক্ষণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় দুটি নীতি। এই যে আন্তর্জাতিক বাণিজ্য নীতি, এই আন্তর্জাতিক বাণিজ্য নীতির দুইটি হচ্ছে, একটি অবাধ বাণিজ্য নীতি এবং আরেকটি হচ্ছে সংরক্ষণ বাণিজ্য নীতি। এছাড়াও বাণিজ্য নিয়ন্ত্রণের কতিপয় পদ্ধতি রয়েছে, যেমন কোটা, ডাম্পিং, আন্তর্জাতিক কার্টেল, রাষ্ট্রীয় বাণিজ্য বিনিময় নিয়ন্ত্রণ ইত্যাদি। এই যে আমি বললাম তোমাদেরকে, আমাদের কোটা ও শুল্ক কোটা এই সপ্তম অধ্যায়ে বিভিন্ন টপিক আছে। দেখো এর মধ্যে কি কি আছে, যে বাণিজ্য নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি সমূহ কি কি? কোটা, ডাম্পিং, আন্তর্জাতিক কার্টেল, রাষ্ট্রীয় বাণিজ্য বিনিময় নিয়ন্ত্রণ। আর এই সমস্ত টপিক সমূহের মধ্যে আজকে আমরা জানবো কোটা ও বাণিজ্য সম্পর্কে। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে কোটা সম্পর্কে প্রথমে জানি। বাণিজ্য কোটা পণ্য সামগ্রীর আমদানি ও রপ্তানির ক্ষেত্রে পরিমাণগত বা মূল্যগত সীমা বেঁধে দেওয়ার পদ্ধতি হলো কোটা। একটু খেয়াল করে দেখো, এখানে দুইটি শব্দ আছে, পরিমাণগত বা মূল্যগত সীমা বেঁধে দেয়া। আন্তর্জাতিক ক্ষেত্রে পণ্য সামগ্রীর আমদানির ক্ষেত্রে অথবা রপ্তানির ক্ষেত্রে পরিমাণগত বা মূল্যগত সীমা বেঁধে দেওয়ার পদ্ধতি হলো কোটা। বলা যায় যে কোটা পদ্ধতি হলো সরকার কর্তৃক অনুমোদিত আমদানি ও রপ্তানির সীমা নির্ধারণ করে দেওয়া একটি নিয়ন্ত্রণকারী কৌশল। কারণ এই নিয়ন্ত্রণকারী কৌশল যদি না থাকে, কোটা ব্যবস্থা যদি না থাকে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের লক্ষ্য সঠিকভাবে সম্পন্ন হবে না। আন্তর্জাতিক বাণিজ্য যে উদ্দেশ্যে পরিচালিত হয় সেই উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জন্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোটা আমদানি ও রপ্তানির ক্ষেত্রে একটি নিয়ন্ত্রণকারী কৌশল হিসেবে কাজ করে। এ পদ্ধতির আওতায় দেশের অভ্যন্তরে পণ্য সামগ্রীর প্রবেশ এবং দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিমাণগত বা মূল্যগত সীমা নির্ধারণ করে দেয়া হয়। পরিমাণের দিক থেকে সীমা নির্ধারণ করে দেয়াকে, দেখো যে পরিমাণের দিক থেকে যখন সীমা নির্ধারণ করে দেয়া হয় তখন তাকে প্রত্যক্ষ কোটা বলা হয়, এবং মূল্যের দিক থেকে সীমা নির্ধারণ করে দেওয়াকে পরোক্ষ কোটা বলা হয়। তাহলে একটু খেয়াল করো, কোটার ক্ষেত্রে কোটা কাকে বলা হচ্ছে? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যখন পণ্য রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে পণ্যের পরিমাণগত এবং মূল্যের দিক থেকে সীমা নির্ধারণ করে দেওয়া হয় তখন বলা হচ্ছে কোটা। এবং সেই কোটার ক্ষেত্রে
যখন পরিমাণের দিক থেকে সীমা নির্ধারণ করে দেওয়া হবে তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোটা, এবং মূল্যের দিক থেকে যখন সীমা নির্ধারণ করে দেওয়া হবে তখন তাকে বলা হচ্ছে পরোক্ষ কোটা। তাহলে পরিমাণের কথাটির সাথে যুক্ত হচ্ছে প্রত্যক্ষ কোটা, এবং মূল্যের সাথে সংশ্লিষ্ট কোটা হচ্ছে পরোক্ষ কোটা। এটা একটু খেয়াল রাখবে, তোমরা মনে রাখবে। তোমাদের ভাইবে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কোটা কাকে বলে বা পরোক্ষ কোটা কি, প্রত্যক্ষ কোটা কি, তাহলে তোমাদেরকে সেটা বুঝতে হবে। পরিমাণের দিক থেকে সীমা নির্ধারণ হচ্ছে প্রত্যক্ষ কোটা, এবং মূল্যের দিক থেকে সীমা নির্ধারণ হচ্ছে পরোক্ষ কোটা। ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে। বাণিজ্য কোটা দেশীয় শিল্পসমূহে বিদেশি প্রতিযোগীদের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকর একটি পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। এছাড়াও কোটা অনুন্নত দেশের বৈদেশিক মুদ্রার ঘাটতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পক্ষান্তরে কোটার ফলে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে থাকে। তাই সবশেষে কি বলা যায় দেখো, বাণিজ্য নিয়ন্ত্রণের কৌশল হিসেবে সরকার কোটা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সার্বিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করে, এবং এর প্রায়োগিক স্বচ্ছতার উপরই নির্ভর করে বাণিজ্য কোটার যথার্থতা ও সফলতা। দেখো যে বাণিজ্য নিয়ন্ত্রণের কৌশল হিসেবে সরকার যে কোটা পদ্ধতির ব্যবহার করছে, এর মধ্যে সার্বিকভাবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যকে কোটা প্রভাবিত করে, এবং এই কোটার প্রভাবটা নির্ভর করে এর প্রায়োগিক স্বচ্ছতার উপর। কোটার প্রায়োগিক স্বচ্ছতার উপরই বাণিজ্য নীতির সফলতা নির্ভর করে। এবার আসো আমরা জানি কোটা বলতে কি বোঝায়। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হচ্ছে কোটা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ দিক হলো কোটা। সরকারের আমদানি ও রপ্তানির পরিমাণ নির্দিষ্ট সীমায় বেঁধে দেওয়াকে কোটা বলে। খুব সহজ, কিন্তু খুবই সহজ মনে রাখার একটি বিষয়, যে সিম্পলি বলতে গেলে সরকারের আমদানি ও রপ্তানির পরিমাণ নির্দিষ্ট সীমায় বেঁধে দেওয়াকে কোটা বলা হয়। অন্যভাবে বলা যায়, একটি নির্দিষ্ট সময়ে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে পরিমাণ বা মূল্যের দিক থেকে নির্দিষ্ট সীমায় বেঁধে দেওয়াকে কোটা বলে। আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কোটা নির্ধারণ করে দেয় তার সবচেয়ে বেশি দেশের বাইরে যেমন যেতে পারবে না, তেমনি দেশে প্রবেশ করতে পারবে না। এই যে নির্দিষ্ট পরিমাণ সীমায় বেঁধে দেওয়া হচ্ছে, কোটার ফলে যে পরিমাণ সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি দেশের বাইরে যেমন যেতে পারবে না, তেমনি এর চেয়ে বেশি দেশে প্রবেশও করতে পারবে না। কোটাকে পরিমাণ দ্বারা প্রকাশ করলে তাকে প্রত্যক্ষ কোটা বলে, এবং মূল্যের ভিত্তিতে প্রকাশ করলে তাকে পরোক্ষ কোটা বলে। কোটা আমদানি ও রপ্তানির উপর আরোপ করা হয় বলে কোটাকে আমদানি কোটা ও রপ্তানি কোটাও বলে। কোটা একপক্ষীয় বা পারস্পরিক হতে পারে, অর্থাৎ যে দুইটি দেশের মধ্যে যখন বাণিজ্য পরিচালিত হয় তখন কোটা একটি দেশের তরফ থেকেও হতে পারে একপক্ষীয় ভাবে, বা দুইটি দেশের মধ্যেই সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক কোটা হতে পারে। কোটা সম্পর্কে ড্যানিয়েলস ও অন্যান্যদের মতে, ড্যানিয়েলস এবং অন্যান্যরা কি বলেছেন কোটা সম্পর্কে দেখি। কোটা আমদানি বা রপ্তানি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ পরিমাণগত পদ্ধতি, যা কোনো নির্দিষ্ট সময় মেয়াদে, সাধারণত 1 বছরে, কোনো পণ্যের আমদানি বা রপ্তানির পরিমাণ সীমিত করে। দেখো এই যে ড্যানিয়েলস সংজ্ঞাটা দিয়েছেন, এই সংজ্ঞাটায় কিন্তু সমস্ত বিষয় উঠে এসেছে একেবারে, যে নির্দিষ্ট সময়সীমা থাকবে, পরিমাণগত পদ্ধতি, তারপরে হচ্ছে একটা আমদানি রপ্তানির একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। তাহলে দেখো উনি একদম সহজ সাবলীল ভাষায় কি বলেছেন, কোটা আমদানি বা রপ্তানি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ পরিমাণগত পদ্ধতি, যা কোনো নির্দিষ্ট সময় মেয়াদে, সাধারণত 1 বছরে, কোনো পণ্যের আমদানি বা রপ্তানির পরিমাণ সীমিত করে। নির্দিষ্ট সময়ের জন্য আমদানি ও রপ্তানির জন্য যে কোটা নির্ধারণ করা হয় তার চেয়ে বেশি পরিমাণ আমদানি বা রপ্তানি করা যায় না। কোটা দেশীয় উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান করে এবং আমদানি কমাতে সাহায্য করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোটা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। এবার কোটার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানি। কোটার মাধ্যমে দেশের আমদানি ও রপ্তানির পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়। কোটাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। নিম্নে কোটার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হলো। কি কি শ্রেণীতে ভাগ করা যায় আমরা একটু দেখি।
শুল্ক কোটা। শুল্ক কোটায় শুল্ক কোটা দুইয়েরই মিশ্রণ ঘটে। শুল্ক কোটায় আমদানির ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণকে শুল্ক মুক্ত প্রবেশ করতে দেওয়া হয়। দেখো, শুল্ক কোটার মধ্যে শুল্ক এবং কোটা দুইটি জিনিসেরই সমন্বয় ঘটে এবং এক্ষেত্রে কিছু নির্দিষ্ট পরিমাণ পণ্যকে শুল্ক মুক্তভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সীমার অতিক্রম করলে বেশি শুল্ক আরোপ করা হয়। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ আমদানি শুল্ক মুক্ত এবং নির্দিষ্ট সীমা অতিক্রম করলে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়। আবার এমনও হতে পারে নির্দিষ্ট পরিমাণ আমদানির ক্ষেত্রে কম হারে শুল্ক আরোপ করা হয় এবং নির্দিষ্ট সীমা অতিক্রম করলে অধিক হারে শুল্ক আরোপ করা হয়। তাহলে শুল্ক কোটা মূলত কি? শুল্ক কোটা হচ্ছে শুল্ক এবং কোটার সমন্বয়ে একটি কোটা এবং এর কোটায় কিছু নির্দিষ্ট পরিমাণ পণ্যকে শুল্ক মুক্তভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয়। যদি এই নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করে তাহলে যে পরিমাণ অতিক্রম করেছে তার উপর শুল্ক আরোপ করা হয়। অথবা এমনও হতে পারে যে নির্দিষ্ট পরিমাণ আমদানির ক্ষেত্রে কম হারে শুল্ক আরোপ করা হয় এবং নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তখন অধিক হারে শুল্ক আরোপ করা হয়। এরপর রয়েছে স্বায়ত্তশাসিত কোটা। আইনের মাধ্যমে যে কোটা নির্ধারিত হয় তাকে স্বায়ত্তশাসিত কোটা বলে। তাহলে স্বায়ত্তশাসিত কোটা কি? এখানে আইনের উপস্থিতিটা, আইনের সংশ্লিষ্টতাটা একেবারে কি বলা যায় যে আইনের মাধ্যমে যে কোটা নির্ধারিত হয়, অর্থাৎ এখানে আইনের উপস্থিতি সর্বাধিক। এখানে আইনের মাধ্যমে কোটাকে নিয়ন্ত্রণ করা হয়, আইনের মাধ্যমে একেবারে স্ট্রিক্টলি কঠিনভাবে সেই কোটাটা নির্ধারণ করা হয়, কোটাটাকে মেনটেন করা হয়। এই জন্য স্বায়ত্তশাসিত কোটাকে আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়। একপক্ষীয় আমদানি কোটা। সরকার এককভাবে যে কোটা আরোপ করে তাকে একপক্ষীয় আমদানি কোটা বলে। কোনো দেশ অন্য দেশের সাথে আলোচনা না করে যে কোটা আরোপ করে তাকে একপক্ষীয় আমদানি কোটা বলে। তাহলে দেখো, আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় যখন দুইটি দেশের সম্পৃক্ততা থাকে তখন একটি দেশ ওই দেশের সাথে আলোচনা না করেই নিজের মতো করে কোটা আরোপ করে, সেই কোটাকে বলা হচ্ছে একপক্ষীয় কোটা। এই একপক্ষীয় কোটা সরকার একপক্ষীয়ভাবে আরোপ করে। পারস্পরিক বা দ্বিপক্ষীয় কোটা। যে কোটা বিদেশের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আরোপ করা হয় তাকে বলা হচ্ছে পারস্পরিক বা দ্বিপক্ষীয় কোটা। এই ধরনের কোটায় নির্দিষ্ট পরিমাণ রপ্তানির বিপরীতে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য আমদানি করার অনুমতি প্রদান করা হয়। অর্থাৎ দুই বা ততোধিক দেশের মধ্যে যখন পারস্পরিক চুক্তি হয় বা কোটা আরোপ করা হয় তখন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে এই ধরো এই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ওই দেশে রপ্তানি করা হবে এবং এই রপ্তানির বিপরীতে কিছু পরিমাণ দ্রব্য আমদানি করা যাবে। সেক্ষেত্রে কোটা মুক্ত কোটা বা সার্বিক কোটা। মুক্ত কোটা হলো একটি দ্রব্য আমদানির পরিমাণ নির্দিষ্ট করে দেয়া, তবে তা কোন দেশ থেকে বা কোন আমদানিকারক আমদানি করবে, কে কতটুকু আমদানি করবে এই সম্পর্কে কিছু বলা থাকে না। অর্থাৎ আমদানি কোটা, মুক্ত কোটা হলো কিছু দ্রব্য আমদানির উপর পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া, কিন্তু তা কোন দেশ থেকে আমদানি করবে বা কতটুকু আমদানি করবে এ সম্পর্কে কিছু বলা থাকে না। আমদানি লাইসেন্স। সরকার দেশের আমদানি নিয়ন্ত্রণের জন্য আমদানি লাইসেন্স প্রবর্তন করে। আমদানি লাইসেন্সধারী কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কোনো দেশ থেকে আমদানি করবে তা পূর্ব থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়। লাইসেন্স প্রতিযোগিতামূলক দামে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হয়। সার্বিক বা মুক্ত কোটায় অসুবিধা ছিল আমদানি লাইসেন্স দ্বারা তা দূর করার চেষ্টা করা হয়। সার্বিক বা মুক্ত কোটায় যে ধরনের অসুবিধা থাকে তা আমদানি লাইসেন্সের দ্বারা দূর করার চেষ্টা করা হয়। চুক্তি বা সম্মত কোটা। দুইটি দেশের মধ্যে বাণিজ্য চুক্তির মাধ্যমে যে কোটা নির্ধারণ করা হয় তাকে চুক্তি বা সম্মত কোটা বলে। অর্থাৎ বাণিজ্য লিপ্ত দুটি দেশের মধ্যে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ দ্রব্য আমদানি ও রপ্তানি করা হয়। যেমন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চুক্তি হলো বাংলাদেশ রাশিয়া থেকে $5 লাখ আমদানি করবে এবং বাংলাদেশ $6 লাখ তেল আমদানি করবে রাশিয়া থেকে, হ্যাঁ, আর বাংলাদেশ $6 লাখ পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করবে। তাহলে দেখো, চুক্তি এবং সম্মত কোটা হচ্ছে দুটি দেশের মধ্যে মিউচুয়ালি আলোচনা বা সিদ্ধান্ত হবে যে কি পরিমাণ পণ্য সামগ্রী আমদানি রপ্তানি করবে। যেমন এখানে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে চুক্তিটা কেমন,
$5 লাখ তেল আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রাশিয়া $6 লাখ পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করবে। রপ্তানি কোটা। রপ্তানির উপর পরিমাণগত বা মূল্যগতভাবে যে কোটা আরোপ করা হয় তাকে বলা হয় রপ্তানি কোটা। দেশে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং বৈদেশিক বাজারে দেশীয় সম্পদের সরবরাহ হ্রাস করার জন্য রপ্তানি কোটা আরোপ করা হয়। আমদানি কোটা। আমদানি দ্রব্যের উপর পরিমাণ বা মূল্যগতভাবে যে কোটা আরোপ করা হয় তাকে আমদানি কোটা বলে। দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য আমদানি কোটা আরোপ করা হয়। বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাস এবং দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য আমদানি কোটা আরোপ করা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা কোটার বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে জানলে। এবার কোটার বিভিন্ন সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমরা জানবো। কোটা মূলত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একটি পদ্ধতি। কোটা আরোপের ফলে কিছু সুবিধা যেমন আছে তেমনি তার পাশাপাশি কিছু অসুবিধাও পোহাতে হয়। যেমন কোটা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার। আমদানির উপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিলে তাকে আমদানি কোটা এবং রপ্তানির উপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিলে তাকে রপ্তানি কোটা বলে। আমদানি কোটা আরোপ করলে সরকার রাজস্ব সংগ্রহ করতে পারে না, তবে আমদানির জন্য লাইসেন্স প্রথা প্রবর্তন করলে রাজস্ব সংগ্রহ করা সম্ভব। এই যে দেখো, আমদানির উপর যখন কোটা আরোপ করা হয় তখন অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে সরকার তখন রাজস্ব সংগ্রহ করতে পারে না। কিন্তু সরকার যদি লাইসেন্স প্রবর্তন করে সেক্ষেত্রে লাইসেন্স প্রবর্তনের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা সম্ভব। নিম্নে কোটার সুবিধা অসুবিধা সমূহ তুলে ধরা। প্রথমে আমরা কোটার সুবিধাটা দেখি যে বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলা। সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশে বৈদেশিক মুদ্রার ঘাটতি পরিলক্ষিত হয়। সেই ঘাটতি দূর করার জন্য সরকার কোটা আরোপ করে আমদানি হ্রাসপূর্বক বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস করবে। তাহলে কোটার মাধ্যমে বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলা করা যায়। লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করা। সাধারণত অনুন্নত বা উন্নয়নশীল দেশে আমদানির তুলনায় রপ্তানি কম হয়, যার কারণে দেশে লেনদেনের ঘাটতি পরিলক্ষিত হয়। লেনদেনের ঘাটতি দূর করার জন্য সরকারকে আমদানি নিয়ন্ত্রণ করতে হয়। কোটা আরোপের মাধ্যমে সরকার আমদানি নিয়ন্ত্রণ করে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করার চেষ্টা করে। বিশেষ বিশেষ দ্রব্যের ভোগ হ্রাস। অনুন্নত বা উন্নয়নশীল দেশে বিশেষ বিশেষ কিছু দ্রব্য আছে যেগুলোর ভোগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। অনুন্নত বা উন্নয়নশীল দেশে বিলাস জাতীয় দ্রব্য আমদানি হ্রাসের জন্য সরকার আমদানি কোটা আরোপ করে। আবার গণদ্রব্যের প্রদর্শনজনিত চাহিদা হ্রাস করার জন্য কোটা আরোপ করা হয়। এক্ষেত্রে দেখো, এই যে বিশেষ বিশেষ দ্রব্য, যদি বিলাসজাত দ্রব্য বেশি হারে আমদানি করা হয় তাহলে অর্থনীতির উপর একটা প্রভাব পড়ে। তো এই ক্ষেত্রে যদি কোটা আরোপ করা হয় এবং কঠিনভাবে কোটা মেনটেন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ দ্রব্যের ভোগের হ্রাসের মাধ্যমে সরকার এই যে বাণিজ্য ঘাটতি, লেনদেন ঘাটতি এই সমস্ত কিছু মেনটেন করতে পারে। শিশু শিল্প রক্ষা। দেশের শিশু শিল্প রক্ষার জন্য আমদানির উপর আমদানি কোটা আরোপ করা হয়, যাতে বিদেশি পণ্য দেশে প্রবেশ করতে না পারে। দেশীয় শিল্পের দক্ষতা বৃদ্ধি এবং প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে সরকার শিশু শিল্পকে সংরক্ষণ করার জন্য আমদানি কোটা আরোপ করে। রাজস্ব আয় বৃদ্ধি। কোটা আরোপের মাধ্যমে সরকার রাজস্ব আয় সংগ্রহ না করতে পারলেও আমদানি লাইসেন্স বিতরণের মাধ্যমে সরকার কিছু রাজস্ব অর্জন করতে পারে। এ হচ্ছে কোটার সুবিধা দেখলাম আমরা। এবার আসো আমরা দেখি কোটার অসুবিধা কি। অনুন্নত বা উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে কোটা ভূমিকা পালন করলেও কোটা আরোপের ফলে অর্থনীতির উপর কিছু প্রতিকূল প্রভাব পড়ে বা কিছু অসুবিধার লক্ষ্য করা যায়। নিম্নে কোটা আরোপের অসুবিধাগুলো আমরা আলোচনা করব। যেমন অনমনীয়। কোটা এক অনমনীয় পদ্ধতি। কোটা সাধারণত আমদানি বা রপ্তানি ক্ষেত্রে পরিমাণ বা নির্দিষ্ট মূল্যসীমা নির্ধারণ করে দেওয়া হয়। সাধারণত এই সীমা অপরিবর্তনীয়, তবে ক্ষেত্র বিশেষে প্রয়োজনে সরকার কোটার পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করতে পারে। তবে এই ব্যবস্থা সবসময় ব্যবহার করা হয় না। যদি সবসময় ব্যবহার করা হয় তাহলে কোটার উদ্দেশ্য ব্যাহত হয়। কোটা যেহেতু পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়, সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়, তাই কোটাকে অনমনীয় বলা হচ্ছে এবং এই অনমনীয় কারণে অনেক সময় বাণিজ্যের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। একচেটিয়া বাজার সৃষ্টি। কোটা আরোপের কারণে একচেটিয়া বাজার সৃষ্টি হতে পারে। কোটা আরোপের কারণে প্রয়োজনীয় চাহিদার তুলনায় কম পণ্য দ্রব্য আমদানি করা হয়।
ফলে আমদানি কর ও দেশীয় উৎপাদনকারীরা জোটবদ্ধ হয়ে বাজারে একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারে। এই যে কোটার পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ চাহিদার তুলনায় কম পরিমাণ আমদানি করা হচ্ছে, এবং এর ফলে এই সুযোগে দেশের হচ্ছে তোমার আমদানি আমদানি কর এবং দেশীয় উৎপাদনকারীরা জোটবদ্ধ হয়ে বাজারে একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারে। ফলে বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পায় এবং ভোক্তাদের কল্যাণ হ্রাস পায়। অন্য দেশের প্রতিক্রিয়া। কোনো দেশ আমদানি ও রপ্তানির উপর কোটা আরোপ করলে অন্য দেশ অসন্তুষ্ট হয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি একপক্ষীয়ভাবে কোনো দেশ কোটা আরোপ করে কোনো পণ্যের উপর, তখন দেখা যাচ্ছে যে সেই দেশের এগেনস্টে তখন ওই অন্য দেশও প্রতিক্রিয়া হিসেবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ফলে বাণিজ্য লিপ্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিশ্ব উৎপাদন হ্রাস পায়। সরকারের রাজস্ব ব্যয় বৃদ্ধি। সরকার যে কোটা নির্ধারণ করে দেয় সেই অনুসারে বাণিজ্য পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করা এবং ব্যত্যয় ঘটলে সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। এজন্য সরকারকে অতিরিক্ত জনবল নিয়োগ করতে হয় এবং প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়। ফলে সরকারের রাজস্ব ব্যয় বৃদ্ধি পায়। দেশীয় ব্যবসায়ীদের দক্ষতা হ্রাস। কোটা আরোপের মাধ্যমে দেশের প্রয়োজনীয় বা চাহিদার তুলনায় কম পরিমাণ দ্রব্য আমদানি করা হয়, যার কারণে আমদানিকৃত পণ্যের বিক্রয় নিশ্চিত থাকে এবং তারা বেশি দাম আদায় করতে পারে। কোটার কারণে দেশীয় ব্যবসায়ীদের বৃহৎ ব্যবসা পরিচালনা করতে পারে না এবং দক্ষতা অর্জন করতে পারে না। সরকারের আয় হ্রাস। সরকারের কোটা আরোপ করলে তা থেকে আয় অর্জন করতে পারে না, কিন্তু শুল্ক আরোপ করলে সরকারের রাজস্ব আয় অর্জন করতে পারে। কোটার কারণে সরকারের রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। দেশীয় সম্পদের অপূর্ণ ব্যবহার। কোটা আরোপের কারণে পণ্যদ্রব্য আমদানি সীমিত হয়। এই অবস্থায় দেশীয় উৎপাদনকারীগণের উৎপাদিত পণ্য দ্রব্য দ্বারা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব করার চেষ্টা করা হয়। ফলে দেশীয় উৎপাদনকারীদের মুনাফা বৃদ্ধি পায়। অধিক মুনাফা অর্জনের আশায় অদক্ষ উৎপাদন কাজে অংশগ্রহণ করে। ফলে দেশীয় সম্পদের অপূর্ণ ব্যবহারের সম্ভাবনা থাকে। তাহলে কোটা আরোপের সুবিধা অসুবিধা সমূহ আমরা দেখলাম। সুবিধা যেমন আছে তেমনি সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা শুল্ক সম্পর্কে ধারণা লাভ করি। শুল্ক কি আমরা দেখি। বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্প প্রতিষ্ঠান ও ভোক্তাদের রক্ষা করার জন্য বাণিজ্য নিয়ন্ত্রণের প্রয়োজন। বাণিজ্য নিয়ন্ত্রণের অনেক হাতিয়ার বিদ্যমান, এর মধ্যে শুল্ক অন্যতম। শুল্ক একদিকে যেমন দেশীয় শিল্প ও ভোক্তাদের রক্ষা করে, অন্যদিকে শুল্কের সাহায্যে রাজস্ব সংগ্রহ করা সম্ভব, যেটা কিন্তু এই কোটার মাধ্যমে সম্ভব নয়। কোটার মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা যায় না। দেশের সীমানা পেরিয়ে যেসব দ্রব্য চলাচল করে তাদের উপর সরকার কর্তৃক আইন দ্বারা ধার্যকৃত করকে শুল্ক বলে। তাহলে দেখো যে সরকার বিভিন্ন জিনিসের উপর কর আরোপ করে। যে জিনিসগুলো দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরে চলাচল করছে, যে দ্রব্যগুলো, তার উপর সরকার আইন দ্বারা ধার্যকৃত করকে শুল্ক বলে। অর্থাৎ আমদানি ও রপ্তানির ক্ষেত্রে দ্রব্যের উপর আরোপিত করকে শুল্ক বলে। সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে শুল্ক হলো আমদানিকৃত দ্রব্যের উপর আরোপিত কর। আবার রপ্তানি দ্রব্যের উপরও শুল্ক বসানো হয়। আমদানির উপর আরোপিত করকে আমদানি শুল্ক আর রপ্তানির উপর আরোপিত করকে রপ্তানি শুল্ক বলা হয়। ড্যানিয়েলস ও অন্যান্যদের মতে শুল্ক হচ্ছে কি বাণিজ্য নিয়ন্ত্রণের অতি সাধারণ একটি পদ্ধতি এবং এটি আন্তর্জাতিক পথে চলাচল করে এমন পণ্যের উপর বিভিন্ন দেশের সরকার কর্তৃক আরোপিত এক ধরনের কর। তাহলে শুল্ক সংজ্ঞাটাও কিন্তু খুবই সহজ। এক্ষেত্রে তোমরা একটি জিনিস মনে রাখবে যে যে সকল পণ্য দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সীমানায় চলাচল করে সেসব পণ্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলা হচ্ছে শুল্ক। সবশেষে বলা যায় আন্তর্জাতিকভাবে চলাচলকৃত পণ্যদ্রব্যের উপর সরকারের আরোপিত করকেই বলা হচ্ছে শুল্ক। এবার শুল্কের প্রকারভেদ আমরা একটু দেখি। শুল্ক এক ধরনের কর যা একটি স্বাধীন দেশের সীমান্ত অতিক্রম করার সময় রপ্তানি বা আমদানি দ্রব্যের উপর আরোপ করা হয়। শুল্ক দেশের অভ্যন্তরীণ সম্পদের ব্যবহারিক পরিবর্তন ঘটায়। অন্যদিকে ভোক্তাদের ভোগ চাহিদার উপর প্রতিক্রিয়াও নির্দেশ করে। শুল্ক সাধারণত তিন ধরনের হয়, কিন্তু পরিমাপক, উৎপত্তি ও লক্ষ্যের দিক থেকে শুল্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে।
সাধারণত শুল্ক 3 প্রকার। সাধারণত কি কি আমরা একটু দেখি। আমদানি শুল্ক, অন্য দেশ থেকে বিবেচ্য দেশে পণ্য আমদানির সময় যে শুল্ক বসানো হয় তাকে আমদানি শুল্ক বলা হয়। রপ্তানি শুল্ক, রপ্তানিকৃত পণ্যের বিদেশে বিক্রয়ের উদ্দেশ্যে পাঠানো পণ্যের উপর আরোপিত শুল্ককে রপ্তানি শুল্ক বলা হয়। আর ট্রানজিট শুল্কটা কি দেখো, একটি দেশ অন্য দেশের সাথে বাণিজ্য আমদানি ও রপ্তানির সময় মধ্যস্থ কোনো দেশের সীমানার উপর দিয়ে পণ্য সামগ্রী বিনিময় করলে মধ্যস্থ দেশকে যে কর প্রদান করা হয় তাকে ট্রানজিট শুল্ক বলে। তাহলে দেখো শুল্ক সাধারণত 3 প্রকার, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক এবং ট্রানজিট শুল্ক। এবং খুব সহজ, যে যে আমদানির উপরে যে কর বসানো হয় তাকে বলা হচ্ছে আমদানি শুল্ক, রপ্তানির উপর যে কর বসানো হয় তাকে বলা হচ্ছে রপ্তানি শুল্ক। এবং ট্রানজিট শুল্কটা কি, একটি দেশ অন্য দেশের সাথে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি মধ্যস্থ কোনো দেশ ব্যবহার করা হয়, সেই মধ্যস্থ দেশকে যে কর দেওয়া হয় সেই করকে বলা হচ্ছে ট্রানজিট শুল্ক। এছাড়াও পরিমাপ ভিত্তিক শুল্ক 4 ধরনের, যেমন নির্দিষ্ট শুল্ক, দ্রব্যের বস্তুগত আয়তন, ওজন, একক ইত্যাদি অনুসারে ধার্যকৃত শুল্ককে নির্দিষ্ট শুল্ক বলা হয়। মূল্যানুপাতিক শুল্ক, আমদানি বা রপ্তানিকৃত দ্রব্যের মূল্যের উপর আনুপাতিক হারে আরোপিত শুল্ককে মূল্যানুপাতিক শুল্ক বলে। নির্দিষ্ট মূল্যানুপাতিক শুল্ক, নির্দিষ্ট শুল্ক ও মূল্যানুপাতিক শুল্ক এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমে আরোপিত শুল্ককে বলা হচ্ছে নির্দিষ্ট মূল্যানুপাতিক শুল্ক। এবং স্লাইডিং স্কেল শুল্ক, আমদানিকৃত দ্রব্যের দামের পরিবর্তন হলে শুল্ক আরোপের ক্ষেত্রে যে পরিবর্তন দেখা দেয়। আমদানিকৃত দ্রব্য দেখা যাচ্ছে যে যে পরিমাণ যে দামে আমদানি করা হয়েছে, অনেক সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে সেই দামের পরিবর্তন ঘটে। যখন দামের পরিবর্তন ঘটে সেক্ষেত্রে যে শুল্ক আরোপ করা হয় তাকে বলা হচ্ছে স্লাইডিং শুল্ক। এবার দেখো উৎপাদন ভিত্তিক শুল্ক 3 ধরনের। একক কলাম শুল্ক, প্রত্যেক দ্রব্য তা যে দেশ থেকে উৎপন্ন হোক না কেন আইনগত দিক থেকে একটি মাত্র শুল্ক এর উপর আরোপিত হলে তাকে একক কলাম শুল্ক বলে। দ্বৈত কলাম শুল্ক, যখন দ্রব্যের উৎপত্তি দেশের শ্রেণীকরণের ভিত্তিতে 2 বা ততোধিক শুল্ক আইনগত দিক থেকে আরোপিত হয় তখন তাকে বলা হচ্ছে দ্বৈত কলাম শুল্ক। রীতিগত শুল্ক, যখন প্রত্যেক দ্রব্যের মৌলিক বা ভিত্তি শুল্ক আইনগত দিক থেকে আরোপিত হয় এবং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সেই শুল্ক হ্রাস করা সম্ভব হয় তখন তাকে রীতিগত শুল্ক বলা হয়। এবং লক্ষ্যভিত্তিক শুল্ক 2 প্রকার, যেমন রাজস্ব শুল্ক, রাষ্ট্র কর্তৃক রাজস্ব সংগ্রহের জন্য যে শুল্ক আরোপিত হয় তাকে রাজস্ব শুল্ক বলে। রাজস্ব শুল্ক খুব কম হারে আরোপিত হয় বিধায় শুল্কের আওতা বড় হয় এবং সংখ্যায় খুব কম দ্রব্য শুল্কের বাইরে থাকে। সংরক্ষণ শুল্ক, এরূপ শুল্ক মূলত আমদানি শুল্কের অনুরূপ। দেশীয় শিল্পের সংরক্ষণের জন্য এরূপ শুল্ক প্রয়োগ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে জানলে মূলত সপ্তম অধ্যায়ের শুল্ক এবং কোটা সম্পর্কে। আমরা শুল্ক এবং কোটা সম্পর্কে ডিটেলস জেনেছি। শুল্ক কাকে বলে, শুল্কের প্রকারভেদ জেনেছি আমরা। তবে মূলত শুল্ক 3 প্রকার, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক এবং ট্রানজিট শুল্ক। তাছাড়াও পরিমাপের ভিত্তিতে, লক্ষ্যের ভিত্তিতে, আমরা উৎপাদনের ভিত্তিতে শুল্ককে দেখেছি, বিভিন্ন প্রকারের আছে। এরপরে আমরা কোটারও প্রকারভেদ দেখেছি, কোটার সুবিধা অসুবিধা দেখেছি, যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কোটা আরোপ করা হচ্ছে সেক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হয় বা কোটা আরোপের ফলে দেশ কি কি সুবিধা লাভ করছে, তাই না? তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি যে এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং পরবর্তী ক্লাসে আমি এই সপ্তম অধ্যায়েরই ডাম্পিং, কার্টেল, বাণিজ্য নীতি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।